আজ আমন্ত্রিত অতিথি হিসাবে আমার সঙ্গে আছেন আপনাদের খুবই পরিচিত মুখ সাংবাদিক মঞ্জুর আলম পান্না। জনাব মঞ্জুর আলম পান্না, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব পান্না, আমি একজন আমাদের জাতীয় সংসদের একজন সদস্য, ঝালকাঠি 1 আসনে বিএনপি দলীয় সদস্য রফিকুল ইসলাম জামাল, উনি গতকালকে সংসদে একটা কথা বলেছেন। আমি সেই কথাটা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। উনি বলেছেন, আমি যদি ওনার কথা হুবহু আপনাকে পড়ে শোনাই, উনি বলেছেন যে একটা দলের নাম উল্লেখ করেন নাই, কিন্তু বলেছেন যে এই দলটি 1971 সালে এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল। আমি মহান সংসদে দাবি করব তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক। এখানে দুটো কথা। 1 নম্বর কথা হলো যে উনি 71-এর বিরোধিতা করার কারণে জামাতে রাজনীতি নিষিদ্ধ চাচ্ছেন, এটা ওনার একটা বক্তব্য। কিন্তু এই রাজনীতিটাকে উনি মিলিয়ে ফেলছেন যে এই জুলাই আন্দোলনে, গত জুলাই যে আন্দোলন হয়েছিল 2024-এ, সেই আন্দোলনে আওয়ামী লীগের সরকার ছিল এবং আওয়ামী লীগ সরকারের যে ভূমিকা ছিল, সেই ভূমিকার কারণে তাকে ওনারা ফ্যাসিস্ট হিসেবে ডাকছেন, এবং তাদেরকে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যে স্থগিত রেখেছে একটা সাময়িক সময়ের জন্য, তাদেরকে উনি আসলে স্থগিত না বলে নিষিদ্ধই বলছেন, এবং ওটার মতো ওইটাকেও নিষিদ্ধ করা হবে। এই যে নিষিদ্ধের রাজনীতি, নিষিদ্ধ করার রাজনীতিকে নিষিদ্ধ করার রাজনীতি, আপনি কিভাবে দেখছেন? এটা তো আমরা সবাই জানি যে এই যে নিষিদ্ধ নিষিদ্ধ খেলা, এটি কখনোই কারোর জন্য মঙ্গল বয়ে নিয়ে আসেনি, দেশের জন্য তো নয়। এবং এই দলগুলো যারা এগুলোকে ইউজ করছে, তারা তো একটা সময় নিজেরাই ট্রাপে পড়ে, অথবা তাদেরকে সে মূল্যটা দিতে হয়। সেই বিষয়টি তো আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেছি। হ্যাঁ, জামাতকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা একটি দাবি অনেক দিনের, কিন্তু সেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে, যখন আওয়ামী লীগ তার সরকারের পতনের ঠিক 2 দিন বা 3 দিন আগে, 2রা আগস্ট বা 3রা আগস্ট 2024-এ জামাতকে নিষিদ্ধ করা হলো, তখন আমরাও এটি সমালোচনা করেছিলাম যে এইভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। নিষিদ্ধ করতে হলে অবশ্যই আইনের মাধ্যমে করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে করুক। আর এই যে বিএনপির এমপি যে কথাটা বললেন, এগুলো স্রেফ রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক বক্তব্য এই কারণে যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিচ্ছে, আওয়ামী লীগকে নানান ধরনের দোষারোপ করে সেটিকে রাজনীতি থেকে বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে। এগুলো স্রেফ রাজনীতির জন্য। জামাতকে নিষিদ্ধ করা বলছে, 71-এ তাদের ভূমিকার কথা উল্লেখ করা হচ্ছে, নির্বাচন আগেও করা হয়েছে, এখনো করা হয়েছে। তাদের সাথে যে প্রেম, আমি আর মামুরা নির্বাচন, আমি ডামি নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে এই নির্বাচন হয়েছে। আপনি দেখুন সংসদে কি নিয়ে আলোচনা হয়েছে, মার্কিন চুক্তিতে তারা এক, এনসিপি জামাত বিএনপি তারা এক, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলার ক্ষেত্রে এক, নির্বাচনে তারা নিজেরা নিজেরা নির্বাচন করবে তারা এক, হামের বিষয় সংসদে কোনো আলোচনা হবে না সে বিষয় তারা এক, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো বিচার হবে না, কোনো শাস্তি প্রদান করা যাবে না তার উপদেষ্টা পরিষদের কোনো সদস্যকে, এই বিষয়ে তারা এক। শুধুমাত্র আবার আবার আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রেও তারা এক। শুধুমাত্র তাদের ইন্টারনাল যে স্বার্থ সুবিধার সংশ্লিষ্ট বিষয় রয়েছে সেখানেও তারা এক। এক নয়, কখন তারা রাজনীতিতে তারা যে সব শো অফ করছে, আমাদেরকে বোকা মনে করে সংসদকে একটু প্রাণবন্ত করতে চাইছে, বিরোধিতা খাতিরে বিরোধিতা করতে চাইছে, সেই জায়গায় তারা একটু মাঝে মাঝে একটু জ্বলে ওঠে, মানে ঝলসে ওঠে। এর বাইরে আমার মনে হয় না তাদের মধ্যে আর কোনো বিরোধিতা আছে। এগুলো একটু দেখাতে হয় যে আমরা রাজনীতি করছি। নইলে কেন আপনি বলুন যে ডক্টর ইউনূস প্রসঙ্গে তারা একটা কোনো কথা বললো না, এবং আরো অনেক বিষয় তো আছে যেগুলো আমি বললাম। সো এগুলো স্রেফ রাজনীতি করার জন্য একটু দেখাতো হচ্ছে। আবার এই যে মনে করুন আওয়ামী লীগের একটি কর্মসূচি দেওয়া হয়েছিল তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, সেটি ক্ষেত্রে আবার তারা এক, করতে দেওয়া যাবে না, ওটা নিষিদ্ধ, ওটা নিষিদ্ধ। তাই আসলে আমরা সবাই মিলে একসাথে এগুলোকে প্রতিরোধ করি। তাদের এখন অভিন্ন শত্রু হচ্ছে বেসিক্যালি আওয়ামী লীগ। এর বাইরে তাদের মধ্যে আহ মানে মিলের একতার অনেক জায়গা আছে, বিরোধিতার জায়গা খুবই কম। এইগুলো স্রেফ রাজনীতি করার জন্য করছে, আর কিছু না। আচ্ছা, এই যে আপনি বললেন যে তারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিচ্ছে,
এই কথাটা আপনি বলেন। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিচ্ছে, বলছেন। আপনি কি এই গত 24-এর পরে আওয়ামী লীগের যে ভূমিকা, 24-এর আন্দোলন দমনের ক্ষেত্রে আওয়ামী লীগের যে ভূমিকা ছিল, অথবা এর আগের 5 বছরে আওয়ামী লীগ যেভাবে দেশ শাসন করেছে, আওয়ামী লীগ সরকারের সে আচরণকে আপনি কি ফ্যাসিস্ট মনে করেন না? আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠেছিল, আওয়ামী লীগ কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল, আওয়ামী লীগ একদম এক নয় তন্ত্র প্রতিষ্ঠা করেছিল। সব সত্য কথা। আওয়ামী লীগ ফ্যাসিস্ট না। যদি আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে থাকে, যদি হয়ে থাকে, তার চেয়ে বড় ফ্যাসিস্ট ছিলেন ডক্টর ইউনূস। এটি চরম বাস্তবতা। আমি 2-2-4 মিলিয়ে দিতে পারবো কোথায় কোথায় আওয়ামী লীগ কি করেছে আর ডক্টর ইউনূস কি করেছেন, বা তার জঙ্গি শাসনের সময় কি হয়েছে। এবং ডক্টর ইউনূসের সেই কার্যক্রমের ধারাবাহিকতা এখন বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে ফ্যাসিস্ট আপনি কাকে বলবেন? আওয়ামী লীগ যদি রাজনৈতিক ভাবে বলেন, জামাত এবং বিএনপির কণ্ঠ রোধ করতে চেয়েছিল, তাদেরকে অবদমিত করে রেখেছিল 15 বছর। কোথাও কোনো রাজনৈতিক কর্মসূচি করতে গেলে সেখানে বাধা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তার নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে সেগুলো গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, জনসভা পণ্ড করার চেষ্টা করা হয়েছে। সব ঠিক আছে। আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিষিদ্ধ করেনি। একটা পর্যায়ে তুমুল চরমতম পর্যায়ে এসে যখন দেশের চরম একটা অস্থিতিশীল পরিবেশ এবং বোঝা যাচ্ছিল যে এই আন্দোলনের পেছনে যে জামাত রয়েছে, তখন জামাতকে নিষিদ্ধ করলো। তারপরেও আমরা সেটাকে সমর্থন করিনি। তাহলে আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলবেন না? অন্য সবাই কি করলো? আওয়ামী লীগকে তো একেবারে নির্বাচন থেকে নিষিদ্ধ করে বাইরে রাখা হলো। আওয়ামী লীগের সময় যে 3টি নির্বাচন হয়েছে সেগুলো কৌশলে, তার মধ্যে 2টি নির্বাচন, 2018 নির্বাচন বাদে বাকি 2টি নির্বাচনে বিএনপিকে কৌশলে নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা করেছিল তারা। এটা পলিটিক্যাল গেম হতে পারে, আমি তারপরে সাপোর্ট করি না, কিন্তু নিষিদ্ধ তো করেনি। তা আপনি 4-5 কোটি বা 6 কোটি মানুষের যে সমর্থিত দল, সেই দলকে আপনি নিষিদ্ধ করে রেখেছেন বছর পর বছর। ফ্যাসিস্ট কারা? আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে, দুর্নীতি করেছে, লুটতরাজ করেছে, ছাত্রলীগের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেগুলো আমরা দেখেছি। এর বাইরে 1.5 বছর ইউনূস সরকারের সময় কি হয়েছে? মততন্ত্র কায়েম করা হয়েছে, মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে, আপনাকে হুমকি দেওয়া হয়েছে, আমাদেরকে জেলে নেওয়া হয়েছে, যার তার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। মত প্রকাশের কোনো মানে ন্যূনতম সুযোগ ছিল না। সুযোগটা আমরা যে কজন মানুষ কথা বলেছি, আমরা রিস্ক নিয়ে কথা বলেছি, সুযোগ কিন্তু দেওয়া হয়নি। ইভেন আপনি সাংবাদিকদের চাকরি করার ক্ষেত্রে বলেন, সেই জায়গাটা দেখুন। আপনি মুক্তিযুদ্ধের ইস্যুতে কি না হয়েছে, এবং এখন সেটা চলছে। আপনি কারণ এই কথাগুলো আমাদেরকে না নন রেলিভেন্ট হলেও, মানে ইরেলিভেন্ট হলেও বা আলোচনার সাথে সম্পৃক্ত না হলে, এই কথাগুলো আমাদেরকে অবশ্যই সব দিকে আনতে হবে। যেমন আপনার এই আলোচনায় আমি অপ্রাসঙ্গিক ভাবে নিয়ে আসছি, কিন্তু আমাকে আনতে হচ্ছে অস্তিত্ব রক্ষার কারণে। দেখুন, মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে ডক্টর ইউনূসের সময় কি কি হয়েছে আমরা সবাই জানি। আজকে আহমদ আজম খান এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। মুক্তিযুদ্ধের যে অসংখ্য স্মৃতিচিহ্ন ধ্বংস করে ফেলা হলো, মুক্তিযুদ্ধের ইতিহাস একেবারে 380 ডিগ্রিতে, 380 মানে 180 ডিগ্রিতে ইউটার্ন করে ফেলা হলো। এই সরকার কি করেছে? এই সরকারের প্রতিষ্ঠাতা একজন সেক্টর কমান্ডার, একজন জেট ফোর্সের অধিনায়ক। সেই সরকারের সময় কি করা হচ্ছে আপনি বলুন তো? আমি এটি অপ্রাসঙ্গিক ভাবে নিয়ে আসলাম যে এগুলো আমাদেরকে সবসময় মেনশন করতে হবে। অর্থাৎ মার্কিন চুক্তির ক্ষেত্রে কি করা হচ্ছে? হ্যাঁ, তারেক রহমান সাহেবকে ধন্যবাদ যে মার্কিন চুক্তিতে যে বাধ্যবাধকতা আছে, চীনের সাথে দূরত্বগুলো সৃষ্টি করার কথা বলা হচ্ছে। সেই রাশিয়াতে ডক্টর খলিল সফরে গিয়েছেন, আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী গেছেন। ওকে, যদি ব্যালেন্স করতে পারেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নানান ধরনের বাধ্যবাধকতার বাইরেও এই কাজগুলো করছেন, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। কিন্তু এগুলো যদি মানে কার্যকর কিছু কিছু নাই হয়, সেই মার্কিন চুক্তি নিয়ে তো একটা কোনো কথা হলো না। কেন এই সরকার সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে? আপনি ফ্যাসিস্ট প্রসঙ্গে বলছেন, সেই জায়গায় আসি। অর্থাৎ ফ্যাসিস্ট যদি আওয়ামী লীগ হয়, সবচেয়ে বড় ফ্যাসিস্ট ডক্টর ইউনূস, এবং তার ধারাবাহিকতা এখনো চলছে। তারা তো অনেক কথা বলবে, আপনাকে তো 2-2 4 মিলাতে হবে, অঙ্কের হিসাবটি মিলাতে হবে, কে কত কি করেছে। তো অতএব আমি মনে না যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল। আওয়ামী লীগ কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল, এক নায়কতান্ত্রিক সমাজ, মানে রাষ্ট্র কাঠামো মানে ওই অবস্থায় চেয়েছিল, এই আর কি। আমি এখন শেষ যে প্রসঙ্গটা বলতে যাচ্ছি সেটা হল, কালকে দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যে বললেন
যে আওয়ামী লীগ বলতে কোনো দল দেশে নাই। তো যে দলটা নাই সে দলের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, এবং এই নাই দলের প্রতিষ্ঠা বার্ষিকীকে মোকাবিলা করার জন্য আজকে দেখলাম যে দেশে এই এই যে 6টা জেলার সেনাবাহিনী নামানোর মাধ্যমে আসলে জনগণের কাছে কি মেসেজটা দেওয়া হলো, এবং এটা কি আসলে কার লাভ এভাবে? লাভ আওয়ামী লীগের, আমি স্পষ্টভাবে বলছি, ক্ষতি সরকারের। এবং জনগণের কথা বলছেন, শুধু জনগণ না, আন্তর্জাতিকভাবে কি মেসেজ পৌঁছে দেওয়া হলে এখন আমাদেরকে সেটি বিবেচনা করতে হবে। প্রথম কথা হচ্ছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন যে দল আহ মানে নিষিদ্ধ, মানে কি কথাটাই বলেছেন যে অস্তিত্ব নেই, দলটির অস্তিত্ব নেই, আওয়ামী লীগ অস্তিত্ব নেই, তাই তো? আচ্ছা, আওয়ামী লীগ অস্তিত্ব নেই বেশ বড় গলায় বলছে, বেশ উচ্চ স্বরে বলছে। এই বিএনপি তো বলেছে ডক্টর ইউনূস সরকারের সময়, যখন আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে দাবি ওঠে, এই সাবেক ছাত্র সমন্বয়কের পক্ষ থেকে বা ইনকলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তখন বিএনপি বলেছিল না যে কোনো রাজনৈতিক দল নির্বাহী আদেশে নিষিদ্ধ হোক, আমরা সেটা চাই না। বলেছিল, খুব গণতন্ত্র মানার পরিচয় দিয়েছিল, আমরা সবাই বাহ বাহ করেছিলাম। পরবর্তীতে কি হলো? যখন মব ক্রিয়েট করার মাধ্যমে, বঙ্গভবন ঘেরাওয়ের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধর বিষয়টি তারা আদায় করলো ডক্টর ইউনূসের মাধ্যমে, বা ডক্টর ইউনূসের একটা নাটক ছিল, তারাও এটি করতে চেয়েছিল। এবং তারা আমার মনে হয় কোনো জায়গাতেই ফার্ম কোনো ডিসিশনে থাকতে পারে না, স্থির কোনো সিদ্ধান্তে থাকতে পারে না। এখন বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর বিষয়টা একটু আসি, এটি খুবই সেন্সিটিভ একটি বিষয়। দেখুন, গত 2 বছর ধরে মাঠ পর্যায়ে সেনাবাহিনী কাজ করছিল। আমরা শুরু থেকে বলে আসছিলাম, একটা সার্টেন পিরিয়ডের জন্য সেনাবাহিনী মাঠে থাকতেই পারে, কিন্তু এই বছরের পর বছর এইভাবে নয়। একটা পর্যায়ে প্রায় 2 বছরের মাথায় এসে সেনাপ্রধান এবং সরকারের পক্ষ থেকে বলা হলো যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে, এবং পর্যায়ক্রমে সবাইকে ফিরিয়ে নেওয়া হবে। সেই মুহূর্তে আওয়ামী লীগের মতো একটি দল, যে দলের অস্তিত্ব নয়, আপনি যেভাবে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছেন, আমি আপনার সঙ্গে একমত, যে সেই দলের অস্তিত্ব ঠেকানোর জন্য সেনাবাহিনী। তার মানে এর মাধ্যমে সরকার কি প্রমাণ করলো? আওয়ামী লীগ কি কর্মসূচি ঘোষণা করেছে? তারা কোনো বড় রাজনৈতিক সমাবেশের ঘোষণা দিয়েছে? তারা সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে? বড় কোনো মিছিলের ডাক দিয়েছে? কি হতো আমরা সবাই জানি, দু একটা ঝটিকা মিছিল, বা আমরা ধরে নিলাম 10টা 20টা ঝটিকা মিছিল, আমরা ধরে নিলাম যে এতদিন পর্যন্ত যে 50 100 200 মানুষের মিছিল হয়েছে, হয়তো 2000 4000 মিছিলে মানুষের মিছিল হতে পারতো। এগুলো র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে প্রতিহত করা যেত না? যদি কিনা তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতো, বা আইনের দৃষ্টিতে বুঝলাম যে তারা তাদের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ, তারা নামতে পারে না। সেনাবাহিনী, এটা কোন ধরনের কথা? আজকে সেনাবাহিনীকে 2 বছর যেভাবে বিতর্কিত করা হয়েছে, সেনাবাহিনী তো অবশ্যই বিতর্কিত হয়েছে। সেনাবাহিনী নামানোর সময় যেটা বলছে, আমরা তো বলেছিলাম যে এটি ঠিক হচ্ছে না। তার কারণ দেশের বিভিন্ন অলি গলি, বিভিন্ন আস্তানা, এগুলো পুলিশ টেনে, এগুলো পুলিশের কাজ। পুলিশের মনোবল রক্ষা করে গেল না, পুলিশ হত্যার দায় মুক্তি দেওয়া হলো, পুলিশ হত্যার বিচার করা হলো না, এবং পুলিশকে আবার সেই লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে, এতদিন যা করা হয়েছে। অতএব পুলিশ তো উভয় সংকটে। আপনি পুলিশকে নিজে বা তার জায়গায় দাঁড় না করিয়ে আপনি সেনাবাহিনীকে যত তত্ত্ব ব্যবহার করছেন। আচ্ছা, সেনাবাহিনীকে আপনি 6 জেলায় নামালেন এই সামান্য একটা কর্মসূচিকে কেন্দ্র করে। আর যদি আওয়ামী লীগ সাড়ম্বরে ঘোষণা দেয় যে আমরা ফিরছি, তখন কি হবে? আপনি তো সেনাবাহিনী দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাকে জাতিসংঘ থেকে ন্যাটোর সদস্যদেরকে আহ্বান জানাতে হবে এদেশে। মানে আমরা কি তখন গৃহযুদ্ধের দিকে যাচ্ছি? এটা কোন ধরনের মনস্তাত্ত্বিক পরিচয় যে একটা নিষিদ্ধ দলের, আমি নিষিদ্ধ না, আমরা ধরলাম প্রসিদ্ধ দল, উন্মুক্ত দল, সেই দলের রাজনৈতিক কর্মসূচি মানে প্রতিহত করার জন্য সেনাবাহিনী আনতে হবে? আর আমরা আজকে স্পষ্ট ভাষা বলতে চাই, এই সেনাবাহিনী নিজেদেরকে অনেক বিতর্কিত করেছে, আর নয়। হ্যাঁ, সেনাবাহিনী রক্তপাত ঠেকিয়েছে, এই দেশে গৃহযুদ্ধ ঘটতে যেত, সেনাবাহিনী ঠেকিয়েছে, সব ঠিক আছে, কিন্তু সেনাবাহিনীর যে গার্ডস টুকু, আত্মমর্যাদাটুকু, আমার এর বাইরে আর কিছু বলার নেই, যে সেনাবাহিনীর যতটুকু বাকি ছিল সেটুকু নষ্ট করে দিচ্ছে। জি, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর এবং পান্না। প্রিয় দর্শক, এই সেনাবাহিনী মাঠে নামা নিয়ে আমাদের একজন সিনিয়র সাংবাদিক, সবাই তাকে চিনেন, মাহবুব কামাল, উনি একটা পোস্ট আজকে ফেসবুকে দিয়েছেন, সেটা বলেই আমি আজকে আলোচনাটা শেষ করছি। তিনি লিখেছেন, আজকেই আমি একটু আগে দেখলাম, উনি লিখেছেন যে নির্বাচিত সরকার যখন
সেনাবাহিনীকে মাঠে নামা জবাব দিতে যে বলেছেন যে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই। এবং এটা বলার পর তাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিছু বলবেন কিনা। এরকম একটা প্রশ্নের জবাব উনি বলেছেন আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই, তাই নিষিদ্ধ আওয়ামী লীগ উল্লেখ করার কথা জানান তিনি। মানে উনি বলতে বলেছেন যে আপনারা যে প্রশ্নটা করছেন এটা আওয়ামী লীগ কথাটা বললেন না, নিষিদ্ধ আওয়ামী লীগ বলেন। মানে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নাই। কথাটা কেমন লাগলো আপনাদের কাছে? এটা কি আপনাদের কাছে খুব সেন্সিবল একটা স্টেটমেন্ট মনে হলো, অথবা এটা কি সালাউদ্দিন সাহেব কিন্তু খুবই প্রাজ্ঞ লোক, অভিজ্ঞ লোক এবং জ্ঞানী লোক, এবং উনি ঢাকা ইউনিভার্সিটি আইনের ছাত্র ছিলেন, আইনের উপর ওনার অগাধ জ্ঞান, এবং জাতীয় সংসদে আমরা প্রায়ই দেখি উনি আইন বিষয়ক অনেক প্রশ্নের জবাব দেন। নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আইন বিষয়ক, সংবিধান বিষয়ক অনেক প্রশ্নের জবাব, ম্যাক্সিমাম প্রশ্নের জবাব উনিই দেন। কাজে ওনার জ্ঞানের মানে মাত্রা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার খালি কেবল প্রশ্ন যে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন থাকবে না কেন? ধরেন একজন লোকের নাম, মনে করেন আবুল, ধরা যাক আবুল সাহেব একটা খুনের আসামি। এখন আমি যদি বলি যে আবুল সাহেবের যে খুনের মামলা হচ্ছে এটা কী হবে, উনি বলেন আবুল নামে কোনো লোক নাই, বলেন যে অভিযুক্ত আবুল, অথবা বলেন খুনের আসামি আবুল। ভাই এটা তো হলো না, নাম তো চেঞ্জ হবে না। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিষিদ্ধ করেছিল শেষ দিকে এসে, বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ছিল আওয়ামী লীগের, এবং তারা বিএনপিকে নানা ধরনের অভিযোগে অভিযুক্ত করতো। তো তখন কি তারা বিএনপি বলতো না, নাকি বলতো অভিযুক্ত বিএনপি? এটা কেমন কথা হলো? একটা দল, তার দলের নাম তো থাকবে। আওয়ামী লীগ বলতে কোনো সংগঠনই নাই, এই কথাটা উনি কী করে বললেন আমার বুদ্ধিতে কুলায় না, আমি এটা বুঝতে পারি না। এটা কি ক্ষমতার দাপট নাকি অন্য কোনো কারণে নাকি তুচ্ছতা ছিল? দেখেন রাজনীতিতে এই আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি, আওয়ামী লীগের শাসন আমলে দেখেছি ওবায়দুল কাদের সাহেব অথবা হাসান মাহমুদ সাহেব বিএনপিকে খুবই তুচ্ছতা ছিল, নানা ধরনের স্টেটমেন্ট দিতেন। এবং আমি নিজে বহুবার বলেছি যে এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না। একটা দল তাকে আপনি এই তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন না। আপনি আজকে ক্ষমতায় আছেন, কালকে থাকবেন না, এবং তাই হয়েছে। ওনারা এখন ক্ষমতায় নাই। এখন যারা ক্ষমতায় এখন আছেন ওনারা কি ওই ওবায়দুল কাদের, হাসান মাহমুদকে অনুসরণ করবেন, নাকি প্রকৃত গণতান্ত্রিক ধারাকে অনুসরণ করবেন? আচ্ছা, আওয়ামী লীগ বলতে কোনো সংগঠন নাই, তাহলে আগামীকালকে 23শে জুন উপলক্ষে এক সপ্তাহের জন্য দেশের 6টা জেলায় সেনাবাহিনী নামাইলেন কেন? আওয়ামী লীগ বলতে তো কিছু নাই, তা নামাইলেন কেন? যে জিনিস নাই তাকে দমন করার জন্য, অথবা তাকে কন্ট্রোল করার জন্য, তাকে ভয় পেয়ে আপনাকে সারা দেশে সেনাবাহিনী নামাতে হলো। এবং এর আগে পুলিশের বিভিন্ন বিভাগ কি করবে না করবে, কতশো পুলিশ ঢাকা শহরে থাকবে, ডিটেল কাহিনীও তো আমরা গত কয়েকদিন ধরে শুনে আসছি। কেন? যে সংগঠন নাই সেই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীকে থামানোর জন্য ভয় পেয়ে আপনারা এই একদম যুদ্ধ রব নিয়েছেন, যুদ্ধ সাজ করেছেন, অথচ যার জন্য করেছেন সেরকম কোনো সংগঠন তো এক্সিস্টই করে না। তাহলে কেন ভাই? এই যে বিষয়গুলো না, এই বিষয়গুলোকে আমার কাছে গণতান্ত্রিক মনে হয় না। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কে করেছে? অন্তর্বর্তীকালীন সরকার করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল এই ডক্টর ইউনূসের, তারা প্রথমত আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলা করতে চেয়েছে, এবং সেই মামলা করার জন্য আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করার জন্য তারা সন্ত্রাস বিরোধী আইনটাকে চেঞ্জ করেছে, চেঞ্জ করে ওখানে সংশোধনী এনেছে। এনে বলেছে যেমন আগে যেমন সন্ত্রাস বিরোধী আইনে যদি কেউ সন্ত্রাস করে তাহলে তার ব্যক্তির বিরুদ্ধে মামলা হতো, এখন ওই ব্যক্তির সঙ্গে
সত্তাযুক্ত হয়েছে, মানে এখানে রাজনৈতিক দলের বিরুদ্ধেও মামলা করা যাবে। তো ঠিক আছে, সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলা তারা করবে আইসিটিতে, মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে তারা এটা করবে। ওকে করেন ভাই, কোনো সমস্যা নাই। তার সঙ্গে আপনি একটা যুক্ত করেছেন যে যতদিন এই আদালতে মামলাটা শেষ না হয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আওয়ামী লীগ চালাতে পারবে না, স্থগিত থাকবে। তার মানে এখান থেকে কয়েকটা জিনিস, এক নম্বর হলো যে আওয়ামী লীগ নামে কোনো সংগঠনকে কি নিষিদ্ধ করা হয়েছে? হয় নাই। কিন্তু যদি মামলার ফল, মামলা যদি বিচারক বলে যে না আওয়ামী লীগ তার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড, আওয়ামী লীগ ঠিক আছে, কোনো সমস্যা নেই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না, তাহলে তো আওয়ামী লীগ আবার আঠে চলে আসবে এবং ওই বিচারের রায় পর্যন্ত হয়তো আওয়ামী লীগের কার্যক্রম আপনি নিষিদ্ধ করে দিয়েছেন আপনার নির্বাহী আদেশের মাধ্যমে। তো নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করাটা কি গণতান্ত্রিক? অন্যরা কে কী বলবে আমি জানি না, আমার কাছে এটা গণতান্ত্রিক মনে হয় না। কিন্তু আইনটাকে আমি কালো আইন মনে করি। ধরলাম কালো আইন, কিন্তু আইন তো, আইনকে তো আমি আবার অস্বীকার করতে পারবো না, আইনকে অমান্যও করতে পারবো না, কিন্তু আমি আইনকে অমান্য করতে চাচ্ছিও না। কিন্তু আমার কথা হলো এই মামলা আপনি কতদিন রাখবেন? আওয়ামী লীগের বিচার সম্পন্ন করতে আপনি যদি 10 বছর লাগান, এই 10 বছর ধরে কি আওয়ামী লীগ এখন রাজনৈতিক কর্মকাণ্ড দেশে করতে পারবে না? আপনি এই আইন জারি করতেছেন, আচ্ছা করেন, এই আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন? আওয়ামী লীগ সম্পর্কে কোনো ধারণা আছে? আওয়ামী লীগ কত লোকে আওয়ামী লীগ করে আপনি জানেন? এত লোককে আপনি এই 10 বছর 15 বছর চুপ করে রাখতে পারবেন? আমি কতগুলো প্রশ্ন করছি জনাব সালাউদ্দিন আহমেদ এবং আপনার মতো যারা চিন্তা করেন তাদেরকে বলছি, আপনি 10 বছর 15 বছর আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দলকে আপনি কথা বলতে দিবেন না, কোথাও কাজ করতে দিবেন না, পারবেন? এত সহজ? বাংলাদেশের ইতিহাস কি আপনারা জানেন না? আওয়ামী লীগ নিজেও তো জামাতকে নিষিদ্ধ করেছিল, পেরেছে রাখতে, পেরেছে। বিএনপিকে প্রায় নিষিদ্ধ করে দিয়েছিল, বিএনপিকে সন্ত্রাসী দল, অমুক দল, তমুক দল, কত কিছু বলেছে। বিএনপি জনপ্রিয়তা এতে বেড়েছে না কমেছে? বাংলাদেশে আওয়ামী লীগকেও এর আগে অনেকবার নিষিদ্ধ করা হয়েছিল, সামরিক শাসকরা করেছিল পাকিস্তান বলে। এই সমস্ত যতবার নিষিদ্ধ করা হয়েছে ততবার কি একটা দলের জনপ্রিয়তা বাড়ে না কমে? কোনো অভিজ্ঞতা তো আপনাদের আছে রে ভাই, এটা তো এমন না যে আপনি জানি আপনারা কেউ জানেন না, তা তো না, আপনারা তো জানেন। তাহলে কেন আমি সবসময় বলি যে আপনারা কেন এগুলি ইনভাইট করছেন? দেখুন 23 তারিখে আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠা, তাদের একটা 77তম প্রতিষ্ঠা বার্ষিকী হবে। 77 বছরের পুরনো একটা দল, কিন্তু এদেশের একদম আনাচে কানাচে পর্যন্ত এই দলের সমর্থকরা আছে। তারপরেও 2024-এর আগস্ট মাসে, জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল সরকার বিরোধী, সেই আন্দোলনের তোরে তারা ভেসে গিয়েছিল। কারা ভেসে গিয়েছিল? আওয়ামী লীগ ভেসে যায়নি, ভেসে গিয়েছিল আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ ছিল, যারা আওয়ামী লীগকে দখল করেছিল, তারা ভেসে গিয়েছিল। আওয়ামী লীগের যে দুর্নীতিপরায়ণ, দুর্বৃত্ত প্রবৃত্তির যে নেতৃবৃন্দ ছিল, যে লিডারশিপ ছিল, তারা ভেসে গিয়েছে। তারা কিন্তু ম্যাক্সিমামই বিদেশে আছে, পালিয়ে গেছে। আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যত সেন্ট্রাল কমিটি যত লোক আছে, তারা কেউ নাই দেশে। কেন নাই? নাই এই কারণে তারা এত এত অপরাধ করেছে, এত এত অন্যায় করেছে, তারা চিন্তা করেছে দেশে থাকলে তাদের সমর্থন তারা পাবে না। ওই সময় যদি আওয়ামী লীগকে আসতে দেওয়া যেত যে আওয়ামী লীগ এখন মাঠে থাকবে, জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, সেটা হতো সবচেয়ে গ্রহণযোগ্য একটা পথ। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে ওই সময় তারা ম্যাক্সিমাম সময় পরিচালিত হয়েছে জামাত এবং এনসিপি দ্বারা, এবং এদের উর্বর মস্তিষ্ক থেকে বের হয়েছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ভাই, আজকালকার দিনে এই গণতান্ত্রিক বিশ্বে একটা পলিটিক্যাল পার্টিকে এভাবে নিষিদ্ধ করা যায় না। এই জিনিসটা বোঝার মতো মেধা, মিনিমাম বুদ্ধিশুদ্ধি আপনাদের যে কেন নাই, এই জিনিসটা আমি বুঝি না। যত আপনারা চাপবেন তত আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, তত এই দলটার প্রতি মানুষের সিম্প্যাথি বাড়তে থাকবে। সেটা এরই মধ্যে আপনাদের বোঝার কথা।
অবস্থাটা এখন এমন দাঁড়িয়েছে, জামাত এবং এনসিপি ভয় পাচ্ছে যদি আওয়ামী লীগ কালকে থেকে সক্রিয় হয়ে যায় এবং যদি আওয়ামী লীগকে বৈধতা দেওয়া হয় রাজনীতি করার জন্য, তাহলে জামাত এনসিপি তো আওয়ামী লীগের তোরে ভেসে যাবে রে ভাই। এবং বিএনপির একটা অংশ কিন্তু সেটা চায়। জামাত এনসিপি যেরকম মাঝে মাঝে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে, বিএনপির একটা অংশ কিন্তু চায় এখন যে আওয়ামী লীগ আসুক, এবং এদেরকে সাইজ করার জন্য বিএনপি কিছু করবে না, আওয়ামী লীগই যথেষ্ট। এবং এরই মধ্যে অনেক এনসিপির নেতৃবৃন্দকে আমি দেখেছি, তাদের কথাবার্তায় যতটুকু বুঝেছি, তারা একজন নিরাপত্তাহীনতায় পর্যন্ত আক্রান্ত। তারা মানে তাদের অবস্থান কতটা দুর্বল, এবং এই দুর্বল দলগুলি আবদার করতেছে যে আওয়ামী লীগকে আসতে দেবে না। আবদার করেন ভাই, কোনো সমস্যা নাই, আপনাদের আবদার বাস্তবায়িত হোক, সরকার করুক, তাও আমার কোনো ব্যাপার না, এটা তাদের ব্যাপার, আপনার ব্যাপার। কিন্তু আমি যতটুকু বুঝি, এইভাবে আপনার আওয়ামী লীগকে মানে তাদের কর্মতৎপরতা, তাদের মানে কাজকর্ম, তাদের অবস্থানকে আপনারা কিন্তু নিষিদ্ধ করতে পারবেন না, এতে আমার কোনো সন্দেহ নেই। এবং আগামী দিনগুলোতে যেটা হবে, 6টা জেলা আমরা দেখেছি অলরেডি কী কী করা হয়েছে। 6টা জেলায় কিন্তু, এবং এটার একটা যুক্তি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে কয়েকটি জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এইড টু সিভিল পাওয়ারের আওতায় সেনা মোতায়েন করা হয়েছে। এই এলাকাগুলি কোনগুলি? ঢাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া, গাজীপুর মেট্রোপলিটন এরিয়া, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলা, এই 6টা জেলা। আচ্ছা, অন্য জেলাগুলি করলেন না কেন? অন্য জেলাগুলি কি আওয়ামী লীগের তৎপরতা নাই আপনাদের? তো আমি জানি না কালকে 23 তারিখ আওয়ামী লীগের কোনো কর্মসূচি আছে কি না, থাকলে কীভাবে আছে, এগুলো নিয়ে আলোচনা আমার ব্যাপার না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আগামীকালকে কী হবে, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, উদ্বেগ তৈরি হয়েছে। এই উদ্বেগটা তৈরি হতোই না যদি নাকি বিষয়টাকে ইজিভাবে না হতো। এখন তারা করবে, এরা ফিরাবে, লাভটা কী হবে? 2 দলে মারামারি হবে, সারা দেশে একটা অস্থিরতা তৈরি হবে। সরকারের যে পুলিশ বাহিনী যেটা আছে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, যাদেরকে আমরা আমাদের কষ্টার্জিত টাকা থেকে ট্যাক্স দিয়ে তাদেরকে পালি, তাদেরকে এখন ব্যবহার করা হবে এই দেশেরই আরেকটা পলিটিক্যাল পার্টি যারা ওয়ার্কার আছে, কর্মী আছে, তাদের বিরুদ্ধে। তারা কারা? তারা কিন্তু আমাদেরই বন্ধুবান্ধব, আমাদেরই আত্মীয়স্বজন, ছোটো দেশের ভাই। একই পরিবারের মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে। এখন আমার পরিবারের জামাত এবং বিএনপির লোকেরা আমার পরিবারের আওয়ামী লীগের লোকজন ভিতরে পিটাবে। ভাই, আমরা কি এই দেশ চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম আমাদের পরিবারের সকল দলের লোক থাকবে, সবাই যার যার কথা বলবে, মানুষ সিদ্ধান্ত নেবে কে সঠিক কে বেঠিক, এবং তারপর যাদের পক্ষে যাবে তারা দেশ পরিচালনা করবে 5 বছরের জন্য। 5 বছর পরে আবার নির্বাচন হবে। কিন্তু আপনারা ঠিক করেছেন কি, আপনারা একটা পক্ষকে কথাই বলতে দিবেন না, রাস্তায় বেরোতে দিবেন না। এটা তো গণতন্ত্র নয়, এই দেশটা আমরা চাইনি। যদি কেউ অপরাধ করে থাকে, যেই করুক সে, তার আপনি বিচার করেন, তার একটা বিচার করেন, কিন্তু আপনাকে দলটাকে আপনি কিছু করতে দেবেন না, এটা তো হয় না। আমি একটা এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করব। এই এক্সাম্পলটা আমি আরও অনেকবার দিয়েছি, তবু আরেকবার দিই। ধরা যাক একটা বাস চাপা পড়ে একজন লোক মারা গেল, আপনারা কাকে দায়ী করবেন? যে চালক তাকে, নাকি রাস্তাটাকে, নাকি বাসটাকে? সবাই দায়ী হতে পারে। বাসটার ব্রেক ফেল করতে পারে, চালক বেপরোয়া চালাতে পারে, রাস্তা ভাঙাচোরা হতে পারে, যে কারণে বাসটা ঠিকমতো চলতে পারে নাই, সবই হতে পারে। তো আপনারা বিচার করে দেখবেন কী হবে। এখন ধরা যাক বাসটাই নষ্ট ছিল, ধরা যাক, আপনি কী করবেন? বাসটাকে আগুন দিয়ে জ্বালাই দেবেন? বলেন, আর বাসটাকে রিপেয়ার করবেন, তাই তো? যদি চালকের কারণে হয়, চালকের বিচার হবে, আইনে যা সেই বিচারটা হবে। যদি রাস্তাটার কারণে হয়, এই রাস্তা যার ঠিক করে রাখার কথা ছিল তার বিচার করবেন যে তুমি কেন রাস্তাটা ঠিক করে রাখো নাই। কিন্তু এখন এদের ভাব দেখে মনে হচ্ছে এরা বাসটাকে পুড়িয়ে দিতে চায়। বাসটা পুরোনোর ব্যাপার না, বাসটা রিপেয়ার করার ব্যাপার। যদি বাস দায়ী হয়, দায়ী সাধারণত চালক হয়। আওয়ামী লীগ আজকের রাজনৈতিক দল না,
এই দলের এই যে গত জুলাই আগস্টে যা ঘটেছে এবং তার আগে পূর্ববর্তী 10 বছর ধরে যা 14 পর থেকে যা ঘটেছে, এই প্রত্যেকটা কাজের জন্য দায়ী হলো আওয়ামী লীগের নেতৃত্ব। ওই সময় আওয়ামী লীগ যারা নেতৃত্বে ছিলেন, সেন্ট্রালে থাকেন, জেলা পর্যায়ে থাকেন, উপজেলা পর্যায়ে থাকেন, সকল নেতাকর্মীকে আপনি সকল নেতাকে, যত এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, সকল নেতাকে আপনি আইনের আওতায় আনেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি দলটাকে বলবেন দলটাই খারাপ, এই অতি সরলীকৃত সিদ্ধান্ত দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মানবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। প্রিয় দর্শক, আমরা আসলে সংঘাত চাই না, আমরা শান্তি চাই, আমরা দেশটার উন্নতি চাই, এবং সংঘাত সবসময়